আমরা তো ঘুরি না কখনো, আজই প্রথম, আজই শেষ। ও বিদেশ যাবে, 2 বছর পরে বিয়ের প্রস্তাব দেবে বাড়িতে, তখন সব ছেড়ে ছুড়ে বিয়ে করব। হয়তো ওর বাড়ির লোক পছন্দ করছে না এই সেক্টরটা, ও চায় না। শুনে মূর্ছনা আরো বড় একটা লম্বা শ্বাস ফেললো, উঠে আলমারি থেকে নিজের এক সেট সালোয়ার কামিজ বের করে বলল, চল সাথে যাচ্ছি। খবরদার যদি ঝোপের আড়ালে ঢুকেছিস তো আমার সামনে বসে দুটো কথা বলে চলে আসবি। সবচেয়ে লাক্সারিয়াস এরিয়ায় 12 তলা ভবনের 8 তলায় অফিসটা। একদম ঝকঝকে চোখ ধাঁধানো ইন্টেরিয়র ডিজাইন, যেন কোনো লাক্সারিয়াস রেস্তোরাঁ এটি। অফিসের চাকচিক্য আর সাজসজ্জা বলে দেয় এই অফিসের প্রধান একজন ভীষণ শৌখিন মানুষ। একটা দামি ও কারুশিল্প ব্র্যান্ড থেকে নেওয়া সবকটি সৌন্দর্যবর্ধক পণ্য। নাফিয়া এতক্ষণ ধরে ব্র্যান্ডটার স্টিকার দেখতে দেখতে এবার শ্বাস ফেলে। এই একই জিনিস সদর রোডে সন্ধ্যার পরে নিয়ে বসে কারুশিল্পীরা। নাফিয়া বরিশাল আসলেই এসব কিনে কিনে শাহেদের ঘর সাজাতো। তবে নাফিয়ার মনে হচ্ছে অফিসের প্রধানের হয় অনেক বেশি টাকা আছে, নয়তো সে খোদ অপচয়কারী শয়তানের ভাই। তাই এই ফালতু সবটা থেকে এসব কিনেছে কারি কারি টাকা দিয়ে। এই একই জিনিস অর্ধেকের কম টাকায় নেওয়া যায়। তবে লোকটার রুচি আছে বলতেই হয়। প্রতিটা দেয়াল, প্রতিটা কোনায় মিশে আছে আভিজাত্য মাটির ছোঁয়া। সাদকে এগোতে দেখে ক্রিস্টালের বোলটা থেকে দৃষ্টি সরিয়ে নাফিয়া ওকে দেখলো। আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে বসে আছে আরো বেশ কজন ক্যান্ডিডেট। ইন্টারভিউ রুমে ঢুকছে বেরোচ্ছে। নাফিয়ার পালা এখনো আসেনি। এদের মধ্যে 5 জনকে বেছে নেওয়া হবে। নাফিয়ার বয়সী মেয়েগুলোকে দেখে ক্ষণে ক্ষণে এমিয়ে যাচ্ছে। মেয়েগুলো দারুণ স্মার্ট, ঝরঝর করে গুছিয়ে ঠান্ডা মাথায় পরিষ্কার কথা বলে। সেখানে নাফিয়া কথা বলে পাগলের মতো অনর্গল। বিপরীত পাশের মানুষটির মাথা ধরিয়ে দিয়ে লাইন বে লাইনে চলে যায় কথাবার্তা, আর কথার মধ্যে খিলখিল করে হেসে ফেলে। তবে ওর উচ্চারণ চমৎকার, নিজেকে একটু সংযত রাখলেই হতো, কিন্তু সংযম আসে না। কথার মধ্যে একগাল না হাসতে পারলে নাফিয়ার পেট গুড়গুড় করে। সিমিন কোথায়? ও কোথায় গেল? নাফিয়া সাদের কাছে জানতে চায়। মন্তায়না আপার কথা বলেছিলাম না, সানবীর ভাইয়ের বড় বোন, আমাদের সবার বড় আপা, তার বড় মেয়ে রায়তা, আবার সিমিনের বয়সী। বর্ষা এলেই ওর সাথে ঘোরাঘুরি করে। সিমিনকে সানবীর ভাইয়ের বাসায় রেখে এসেছি। আপারা আমাদের দুপুরে যেতে বলেছেন, তারা 5 বোনও বাড়িতে আসেন। নাফিয়া মুখটা গম্ভীর করে বলল, আমি কিন্তু কোথাও যাব না, বলে দিলাম। ইন্টারভিউ দিয়ে সোজা বাস স্ট্যান্ডে যাব। তুমি গিয়ে সিমিনকে ডেকে এনো। সাদ বাধ্য হয়ে বলল, আচ্ছা তোমার সানবীর ভাই কোথায়? আসেননি অফিসে? আমি ওনাকে দেখব। কি জানি বলেছিলেন 10টা নাগাদ আসবে। সবাই ভীষণ ব্যস্ত, কারো ডেস্কে গিয়ে জিজ্ঞাসা করিনি। আচ্ছা শোনো, তুমি একদম চিন্তা করো না, হ্যাঁ, অতি সহজ হবে সব। সানবীর ভাই জানেন তোমার কথা, তুমি একদম নিউবর্নের জব শেখার, এ কথা তিনি জানেন। ভিতরে সহকারী জুয়েল আছে, তার ডেস্কে তিনিও থাকবেন ইন্টারভিউ বোর্ডে, তিনি সবটা জানেন। তার সাথে আগে কথা বলে দেবো তোমাকে। জুয়েল ভাই ফ্রি মেন্টাল লোক, ভেতরে ঢুকে তার সাথে আলাপ করলে দেখবে চিন্তা কমবে। তার কাছে স্পেশালি রেকমেন্ডেড তুমি, তাই চাপ নিও না। বলতে বলতেই সাদের ফোনটা বেজে ওঠে হঠাৎ। ওপাশে নিশামণি কাচ্ছে ভ্যাপা করে। আমি পড়ে গেছি ওয়াশরুমে স্লিপ কেটে, ব্যথা পেয়েছি আমি। উদ্বিগ্ন সাদ লাফাতে লাফাতে চলে গেল অফিসের স্মোকিং জোনে কথা বলতে। এদিকে নাফিয়া তাজ্জব হয়ে আছে। স্পেশালি রেকমেন্ডেড মানে ফাজলামি নাকি? ফাজিলটাকে বারবার করে বলা আছে নাফিয়া নিজের যোগ্যতায় সবখানে টিকতে চায়, তারপরে এসব অতিরঞ্জিত কাজের মানে কি? সাদের উপর রাগ উঠছে নাফিয়া। জবটা কি সে পেটের দায় করছে? না, তৃণমূল পর্যায়ের অসহায় মেয়েদের নিয়ে কাজ করলে ওর সোয়াব হবে, সেই লোভ থেকে নতুন অভিজ্ঞতা হবে, তাই করতে চাইছে। তো নিজের যোগ্যতা নাফিয়া পরখ করে দেখবে না? সাদ কোথায় গেল নাফিয়া আর খুঁজে পেল না। বেশ কয়েকবার কল করেও নাম্বারটা বিজি পেল, হয়তো নিসার সাথে কথা বলছে। ওদিকে একজন ক্যান্ডিডেট বেরোতে তার ডাক পড়ল ভেতরে। নাফিয়া এতক্ষণ চূড়ান্ত আত্মবিশ্বাসে অটল থাকলেও রিসিপশনিস্ট মেয়েটির মুখে ওর নাম উচ্চারিত হতে শুনে একটু টলল। একরাশ অস্বস্তি এসে ছুঁয়ে দিল ওর পা মাথা, তবুও নাফিয়া এগিয়ে গেল। এক হাতে একাডেমিক ফাইল আর অন্য হাতে শাড়ির আঁচল খামচে ধরে আড়ষ্ট কদমে। দরজা ঠেলেই নাফিয়া নার্ভাসনেসে হড়বড়িয়ে বলে উঠল, আসসালামু আলাইকুম স্যার, আসবো ভেতরে? জিভ কাটলো নাফিয়া। ইস, মারাত্মক ভুল হয়ে গেল ওর। ইংরেজিতে বলতে হতো নাকি? সেটা ভালো হতো না? সানভীর চোখ তুলে কালো মোটা ফ্রেমের চশমার আড়ালে গভীর মনোযোগী দুটো চোখ দুটো মালয়েশিয়ান কাঠের দরজা ঠেলে উকি দিয়ে বাচ্চা বাচ্চা ভঙ্গিতে তাকিয়ে থাকা নার্ভাস মুখের একজন ভদ্রমহিলাকে কয়েক পলক দেখলো। পরপর খুব সহজভাবে বলল, আসুন সানভীর। নাফিয়া গুটি গুটি পায়ে এগিয়ে এলো যখন, সানভীর চোখ তুলে আরো একবার দেখলো ওকে। শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে শেখ হাসিনা স্টাইলে শাড়ি পরে প্রথম কাউকে সে কর্পোরেট সেক্টরে ইন্টারভিউ দিতে দেখছে। মেয়েরা হয় বোরখা নয় সালোয়ার কামিজে থাকে। এই মধ্যবিত্ত, মনে হয় একটু আগে রান্নাঘরে ছিল, লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করছিল। মি আই সিট?
জি বসুন। নাফিয়া হঠাৎ সামনের বোতলটা তুলে ছিপি খুলে পানি খেলো। এইটুকুতেই ওর গলা শুকিয়ে আসছিল। ওর দৃষ্টি টেবিলের উপর রাখা নেমপ্লেটটাতে। নেমপ্লেটটা জুয়েলের। লোকটা সম্ভবত জুয়েল ভাই সাদের। নাফিয়া ছটফটানি কিছুটা কমে এলো, একটু সহজ হয়ে বসে রইল। সানভীর বলল, বেশি নার্ভাস লাগছে আপনাকে? কথাটা যেন নাফিয়া ছটফটানিতে ঘিয়ের প্রভাব ফেললো। মাথা দুলাতে দুলাতে হড়বড়িয়ে বলতে শুরু করলো, আসলে প্রথমবার তো। আমি এর আগে ইন্টারভিউ তো ভালো কখনো জবের কথা মাথায় আনিনি। হ্যাঁ, ভার্সিটির দিনগুলোতে খুব প্রাণসচ্ছল ছিলাম, কমিউনিকেশন স্কিল বেশ ভালো ছিল। তবে 3 বছর বাড়িতে বসে থাকায় কেমন যেন মরিচা ধরেছে সব কিছুতে। আশেপাশে তাকালে মনে হয় আমি আমার এইজের মেয়েদের থেকে 100 বছর পিছিয়ে আছি। সানভীর ভাবলেশীন তাকিয়ে আছে। ভদ্রমহিলা কথা বলে মাথা দুলিয়ে দুলিয়ে, হাত নেড়ে নেড়ে। ইন্টারভিউ টেবিলের বেসিক ম্যানার্স জলের সাথে গুলিয়ে খেয়ে ফেলেছে সম্ভবত। সানভীর খুঁটিয়ে খুঁটিয়ে সেসব দেখছে। হাত নেড়ে নেড়ে কথা বলছে দেখে সানভীর দেখলো নাফিয়ার ডান হাতের নখগুলো একটু হলদেটে, যেমন ওই গৃহিণী মেয়েদের থাকে। এই মেয়ে নিশ্চিত এতক্ষণ রান্নাঘরে তার মাকে সাহায্য করছিল। এই গোপন তথ্যটা আবিষ্কার করে সানভীর নিজের উপর বেশ অবাক হলো। ইদানিং ওর চোখ দুটো একটু বেশি দেখে ফেলছে সব। সানভীর হাত বাড়িয়ে নাফিয়ার ফাইলটা নিল খুব কৌতূহলে। ফাইল খুলে আরো বেশি অবাক সে। এতক্ষণে নাফিয়ার পরিচয় জানলো। এ সাদের সেই বোনটি। কি আশ্চর্য! এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি নিয়ে ফার্স্ট ক্লাস সেকেন্ড। সানভীর ভদ্রমহিলার বেশভূষার সাথে ওর হাতের ফাইলটা মেলায় চেয়েছে। নাফিয়া এদিকে তুমুল উত্তেজিত তোতলে বলছে, আপনি জুয়েল ভাই, রাইট? আচ্ছা স্যারই বলি, আপনার সাথে আমার কথা আছে। আপনাদের এখানে 7 তালুকদার আমাকে রেকমেন্ড করেছে বড় স্যারের কাছে। তবে আমার একটা অনুরোধ, আমাকে যেন ইন্টারভিউ বোর্ডে কঠিন প্রশ্ন করা হয়, এমন কঠিন প্রশ্ন যে জবাব দিতে গিয়ে যেন আমার ঘাম ছুটে যায়। সানভীর অবাক হয়, অবাক গলায় বলে, তা কেন? আরে আমি চাচ্ছি না কেউ আমার যোগ্যতা আন্ডার এস্টিমেট করুক। যে পোস্টের জন্য আমাকে হায়ার করা হবে সেটা অতি দায়িত্বের। আমি আমার সবটুকু পরিশ্রম দেব, কিন্তু দিন শেষে যারা আমাকে হায়ার করবে ক্রেডিটটুকু তারাই নিয়ে যাবে। আমি আমার কোনো অর্জনের ক্রেডিট এ জীবনে কাউকে দিতে ইচ্ছুক নই। আমি নাফিয়া ইবনাত, একজন বুদ্ধিশুদ্ধি সম্পন্ন মেয়ে। আমি নিজের যোগ্যতা প্রমাণ করেই ঢুকব। বলতে বলতেই শক্ত হলো নাফিয়ার কণ্ঠ। এ পর্যায়ে সানভীর কৌতূহল তুঙ্গে। ও শুধু নির্নিমেষ চেয়ে দেখছিল সামনে বসে থাকা নিজেকে বুদ্ধি শুদ্ধি সম্পন্ন মেয়ে দাবি করা মহিলাকে, যার কণ্ঠ কাঁপতে থাকলেও উচ্চারণ স্পষ্ট এবং কথা শেষ পর্যন্ত বলেই দম নিয়েছে। সানভীর নড়ে চড়ে উঠে বলল, অসুবিধা কি? রেকমেন্ডের হলেই যে কম যোগ্যতা সম্পূর্ণ এটা ভাবা তো যৌক্তিক নয়। মাথা দোলায়। না, তবুও সবাই ভাববে। যেহেতু এই অর্গানাইজেশনের ব্যবস্থাপনার দায়িত্বে থাকবো আমি, সেক্ষেত্রে এখানে আমার চিন্তাভাবনা বিচরণ থাকবে সর্বত্র। যদি কখনো মতভেদ হয় তখন আরেকজনের এসে আমাকে কোচা মারবে। ওই যে আপনি মামু ধরে ঢুকেছিলেন না এই অফিসে, আমাদের ইভেন্ট বড় স্যারই বলবেন। সানভীর নাফিয়াকে দেখে চলেছে। এত মাথা দোলায় কেউ কথা বলার সময় হাই স্কুল পড়ুয়া মেয়েদের মতো। নাফিয়া মাথা দোলাচ্ছে, অস্বস্তি লাগছে সানভীরের। ওর মন চাইলো একবার বারণ করতে, তারপর নিজেকে সংযত করে বলল, বড় স্যার কেন বলবেন? আপনার এটা কেন মনে হয়? নাফিয়া এ পর্যায়ে বাচ্চাদের মতো হাসলো। আশেপাশে তাকালো খুব সতর্ক দৃষ্টিতে। ধীরে বলল, আশেপাশে বড় স্যার আছেন জুয়েল ভাই, তবে বলবো। সানভীর এতক্ষণে ব্যাপক মজা পেয়ে সমস্ত গম্ভীরতা কৌতূহল পাশে সরিয়ে এক দফা হেসে নিল মনে মনে। পরপর গলার গাম্ভীর্য বজায় রেখে বলল, নেই, বলুন। নাফিয়া তৎক্ষণাৎ চেয়ারটা আর একটু সামনে টেনে ধিমিয়ে আওয়াজে বলল, শুনুন, আমাকে তো 7 তালুকদার রেকমেন্ড করেছে জানেন। নিহাত চাচা তো ভাই দেখে চক্ষু লজ্জায় না করতে পারিনি। হয়তো বড় স্যার মনে মনে একটা খুঁতখুঁত তার রয়ে গিয়েছে। এখন যদি ইন্টারভিউ টেবিলে বাংলাদেশের রাজধানীর নাম কি, আমাদের জাতীয় ফল কি টাইপের প্রশ্ন জিজ্ঞেস করে আমাকে উত্তর দেন, পরবর্তীতে এই প্রকল্পে আমার নেওয়া যে কোনো ডিসিশনের আগে উনি নাক ছিটকিয়ে এক দফা বলবে, এই তুমি সাদের বোনটি না যে এক লাফে এই সংস্থায় ঢুকেছ? কথা বলার সাথে সাথে নাফিয়ার গলার স্বর পরিবর্তন হয় ক্রমান্বয়ে। যখন প্রশ্ন করেছে তখন কণ্ঠে এক সুর, যখন উত্তেজনা দমিয়ে কথা বলছেন তখন ভিন্ন। এটা একটা দারুণ ক্ষমতা ভদ্র মহিলার। সানভীর এটা বেশ লক্ষ্য করলো। মেয়েটা আত্মবিশ্বাস তুঙ্গে সেটিও বুঝতে পারলো। সে জবাব দিল, না, এমনটা বড় স্যার সম্ভবত বলবে না। আপনি কি করে নিশ্চিত হলেন? নাফিয়া কৌতূহলী হয়ে তাকিয়ে আছে। সানভীর বরাবরের গম্ভীরতা নিয়ে বলল, কারণ আমি বড় স্যার। নাফিয়া একটা বড়সড় ধাক্কা লাগলো হঠাৎ। সে হতবিহ্বল চোখে নেমপ্লেটটা দেখছে। এমন সময় দরজা ঠেলে অফিস সহকারী জুয়েল ঢুকে সানভীরকে সালাম দিয়ে বলল,
স্যার, আপনার ঘড়ি আপনি মিটিং রুমে ফেলে এসেছেন। নাফিয়া ঘামছে এবার। ও আসলেই বাচালা সম্পূর্ণ ব্যক্তিত্বহীন একজন মহিলা। এত কথা বলে কেউ, ওর সমস্যা কি? মনে মনে নিজের দুই গালে দুইটা চড় দিয়ে নাফিয়া চোখ নামালো। সানভীর উঠল, জুয়েলের হাত থেকে ঘড়িটা নিল, চোখ নামিয়ে বসে থাকা নাফিয়ার দিকে এক পলক তাকিয়ে বলল, আপনার ইন্টারভিউ ভেতরে হবে, এক গ্লাস পানি খেয়ে আসবেন প্লিজ। বেশি ঘাম ছুটে গেলে আবার ইন্টারভিউ দিতে পারবেন না। আমি ডেসপারেটলি অপেক্ষা করছি আপনার যোগ্যতা দেখতে। কিছুক্ষণ আগে ওয়াশরুমে পা পিছলে পড়ে গিয়ে সেলাইয়ের জায়গাতে মারাত্মক ব্যথা পেয়েছে নিসা। বেচারি হাউমাউ করে কেঁদে দিয়েছে তৎক্ষণাৎ। শাহনাজ এসে কোনো মতে সামলে টেনে তুলে চেঁচামেচি শুরু করে দিল সাদের নাম তুলে। আহাম্মকটা জামা কাপড় ধুয়েছে ভালো কথা, ফ্লোরটা একটু ভালো করে ধুয়ে যাবে না? ইস! নিসা কাতরাচ্ছিল, তবুও শাশুড়ির মুখে সাদকে আহাম্মক বলাটা খুব গায়ে লাগলো ওর। তার স্বামী আর যাই হোক আহাম্মক নয়, সাথে সাথে প্রতিবাদ করে উঠল, মা সে তো জেনে বুঝে ফেলে যায়নি, খুব তাড়া ছিল তার। জামা কাপড়গুলো তাড়াহুড়ো করে ধুয়েছে। পুরুষ মানুষ এত কিছু খেয়াল করতে পারে না তো। শাহনাজ ছেলের বউয়ের মুখের দিকে তাকিয়ে হঠাৎ হো হো করে হেসে উঠল। নিসাকে ধরে ধরে সোফায় বসিয়ে দিয়ে দরাজ গলায় বলল, জি আচ্ছা, পুরুষ মানুষ এত কিছু খেয়াল করতে পারে না, তবে কখনো যেন আমার ছেলের নামে নালিশ না শুনি। আপনার ছেলে এই, আপনার ছেলে ওই, এইসব যেন কখনো না শুনি, ঠিক আছে? শাহনাজ নিসার ফোনটা ওর হাতে ধরিয়ে দিয়ে চলে গেল রান্নাঘরে। নিসা চোখ মুছে নেয়। সে কেন কাউকে নালিশ করবে সাদের নামে? বরং স্বামী স্ত্রীতে ঠোকাঠুকি লাগলে নিজেরা বোঝাপড়া করার মতো বুদ্ধি নিসার হয়েছে। হয় এসপার নয় ওসপার। দোষ নিসার থাকলে সে মানুষটার পায়ে পড়ে কপাল ঠুকবে, আর দোষ সাদের হলে নিসা কেঁদে কেটে তার বুকে মাথা ঠুকে তার কাছে ন্যায় বিচার চাইবে। নিজেরা বিয়ে বসে ঝগড়া লাগিয়ে এখন মুরব্বি ডেকে না সালিশি করানোর মতো বেকুব মেয়ে নিসা নয়। ব্যথাটা কিছুটা স্থিমিত হয়ে এলে নিসা তখনই কল করেছিল সাদকে। একটু সহানুভূতি পেতে মন চাইছে। ফোন রিসিভ হওয়ার পর থেকে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে চলেছে। ওপাশে উদ্ভ্রান্ত উৎকণ্ঠিত সাদ। টনটন করছে ব্যথাটা, জ্বলছেও। আপনি ফিরবেন কখন? সাদ মলিন হাসলো, ওর কণ্ঠে আহ্লাদের সুর। বিকেলেই ফিরবো, একদম কাঁদবে না সোনা। সেরে যাবে লক্ষ্মীটি। আচ্ছা একটু বিশ্রাম নাও, সেরে যাবে ব্যথা। আমি ফিরে দেখবো, জলদি ফিরবো। বুঝিয়ে সুঝিয়ে কলটা কেটে ঘুরতেই সাদ থামলো হঠাৎ। খুব সম্ভবত এই অফিসের পিয়ন লোকটা মব হাতে দাঁড়িয়ে আছে, ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে সাদের মুখের দিকে। সাদ ভ্রু উঁচাতেই সহসা হেসে বলল, বাচ্চা নাকি? কয় বছরের বাচ্চা আপনার ভাই? আমারটা তো 8 বছর বয়স। এখনো বাড়ি থেকে বেরুলে বারবার কল করে বলবে কখন আসবে আব্বু। সাদ থতমত খেলো, পরক্ষণেই কেসে উঠল, বলল, এটা 16 বছরের বাচ্চা, তবে আমার বাচ্চা নয়, আমার মরহুম শ্বশুরের। 2 দিন পর বাচ্চার মা হবে। তবে আমি আদৌ বুঝতে পারছি না এ কিভাবে হবে। আল্লাহ আমার সহায় হন। শেষের কথাটা বিড়বিড় করে নিজ মনে উচ্চারণ করে সাদ এগিয়ে গেল। এতক্ষণে নাফিয়ার খোঁজে হন্তদন্ত হয়ে ছুটল ওয়েটিং কর্নারে। সেখানে গিয়ে শুনল নাফিয়া ভেতরে স্বয়ং বড় স্যার নিচ্ছেন তার ইন্টারভিউ। নাফিয়া বোর্ডের 4 জন জলদগম্ভীর লোকের সামনে মিনি বিড়ালের মতো গুটিসুটি মেরে বসে আছে। এদের মধ্যে একজন মহিলা, তবে বেশভূষায় সে পুরুষ। এই কামরায় ঢোকার সময় পা মাথায় যতখানি অনিশ্চয়তার আতঙ্ক ছিল, এই ভদ্রমহিলার পরনে চেক শার্টটা দেখে সেসব ভুলেও সম্পূর্ণ মনোযোগ সেখানে গিয়ে আটকালো। একপাশে বসে আছেন সানভীর তালুকদার, চুপচাপ গম্ভীর মুখে। কিছুক্ষণ পরপর নিজের ফোনে কিছু একটা দেখছে সে। লোকটার মুখটা কি সবসময় এমন গম্ভীর? যদিও অবিবাহিত, তবে ভাব দেখে মনে হচ্ছে বউয়ের চাপের উপর আছে। বউ বারবার কল করে জানতে চাইছে, এই কোথায় তুমি? কোনো মেয়ে আছে পাশে? ভিডিও কল দাও। ভাবতে ভাবতে নাফিয়া ঠোঁট চেপে হাসলো, পরপর নিজেকে নিজে বকলো। ও কথা বেশি বলে, সেই সাথে একটু বেশি ভাবেও। এ কেমন ছিরি চিন্তা ভাবনার, ম্যানারলেস। তবে একে দেখেই মনে হচ্ছে এর এমপ্লয়িরা খুব চাপে থাকে বোধহয়। নাফিয়াও থাকবে। এত ভারমুখের মানুষ তার পছন্দ নয়। নাফিয়ার এখানে চাকরি হলে নাফিয়া যখন এই লোকের খুব পরিচিত এমপ্লয়ি হবে, তখন নাফিয়া তার জোকসের বইগুলো সব এই লোককে দিয়ে দিবে। ঠিক করে ফেললো। সারাদিন পড়বে আর হাসবে। অফিসে এসে এমপ্লয়িদের সেগুলো শোনাবে। চারিদিকে একটা সার্কাস বাতাবরণ থাকবে। নাফিয়ার নীতি ঠিক এমন। সানভীর হঠাৎ চোখ তুলে তাকালো, গম্ভীর তবে সহজ সে দৃষ্টি। নাফিয়া চকিতে চোখ নামিয়ে আবারও হাসফাস করছে। চাকরি হোক বা না হোক, সে ফাজিল শ্রেণীর মহিলা। এটা যেন এই লোক না ভাবে। মনে মনে প্রার্থনা করছে সে। প্রত্যাশা ফাউন্ডেশনের হেড জনাব লিমন আহমেদ, যার মাথায় সাহারা মরুভূমির মতো একটা বৃহৎ টাক রয়েছে,
সে প্রশ্ন করতে লাগলেন, আপনার নাম এবং পরিচয়? নাফিয়া নড়ে চড়ে বসলো, গলা খাকারি দিয়ে বলল, আমি নাফিয়া ইবনাত, বাড়ি বরগুনা তালতলা উপজেলায়। ঢাকা ইউনিভার্সিটি থেকে মাইক্রোবায়োলজি নিয়ে গ্র্যাজুয়েশন শেষ করেছি 3.5 বছর আগে, এবং আমি আপনাদের প্রকল্প উত্তরণ ফাউন্ডেশনের কাজ করতে আগ্রহী, তবে আমার কোনো পূর্ব অভিজ্ঞতা নেই। সানভীর চুপচাপ দেখছে নাফিয়াকে। হঠাৎ করে মেয়েটার ঘাড় দুলিয়ে কথা বলা তার কাছে স্বাভাবিক এবং স্বস্তিকর লাগছে, বরং মেয়েটি সাবলীল এবং অকৃত্রিম। হাবভাবে একটু স্মার্টনেসের ঘাটতি আছে, তবে সেটাই শোভনীয়। যেন এর বেশি স্মার্ট হলে এই মহিলার সাথে যেত না। লিমনের পাশ থেকে সানভীরের স্পেশাল চাইল্ড ওয়েলফেয়ার সংস্থার হেড জাফর আহমেদ প্রশ্ন করে উঠলেন, ভাই, আপনি কেন এই সংস্থায় যুক্ত হতে চান, যেখানে আপনার পড়াশোনা অন্য সেক্টরে? কারণ আমার এই ধরনের কাজের প্রতি ব্যাপক আগ্রহ আছে। খুব স্বাভাবিক, আমার লাঞ্ছনা বঞ্চিত মেয়েদের জন্য মন কাঁদে। প্রতিটি লাঞ্ছিত মেয়ের উত্তরণের সারথি হতে পারলে আমি সেটা সোয়াবের কাজ মনে করব। আমার বেড়ে ওঠা কান্ট্রিসাইড এরিয়াতে, তো সেই জায়গা থেকে খুব সম্ভবত আমি এদের ফিল করি বেশি। নাফিয়ার কথাগুলো জড়িয়ে যায়, তবে প্রতিটি লাইন শেষ করে দম নেয়। তাও লোকগুলোর চোখে চোখ রেখে ঠোঁটে আছে বিনয়ী হাসি। লিমন আবারও প্রশ্ন করলেন, আপনার সবচেয়ে শক্তিশালী ও দুর্বল দিক কি? কি মনে হয় আপনার? নিজেকে যতটুকু জানেন ব্যাখ্যা করেন। নাফিয়া একটুও ভাবুক না হয়ে ঝটপট জবাব দিল, আমার শক্তিশালী দিক হলো আমি নিজেকে সহ আমার আশেপাশের প্রতিটা মানুষকে ভীষণ চমৎকারভাবে ভালোবাসতে জানি, একদম নির্ভেজাল ও নির্ঘাতভাবে। আমি সবসময় 100% নিশ্চিত থাকি আমি কারো সান্নিধ্যে গেলে তার ভালো হবে, এবং আমি ভালোবাসা বিলাতে পছন্দ করি। আর আমার দুর্বল দিক হচ্ছে আমার ইমিউনিটি খুবই লো। এছাড়া কোনো দুর্বল দিক নেই। চেক শার্ট পরিহিতা ভদ্রমহিলা সুনিতা সানভীরের অ্যাডভাইজার হেসে বললেন, এছাড়া কোনো দুর্বল দিক নেই? কেন নেই? সবারই তো থাকে। যেমন ধরুন, কেউ চাপে ভয় পায়, কেউ টেনশন নিতে পারে না, আবার কেউ অল্পতেই আপসেট হয়ে যায়, ভেঙে পড়ে। এইসব নেই? নাফিয়া তৎক্ষণাৎ মাথা নেড়ে সুনিতার ভুল শুধরে দেয়, এগুলো কখনোই কোনো মানুষের দুর্বল দিক নয়। এগুলো একজন মানুষকে ডিফেন্ড করে না, এগুলো পরিস্থিতির প্রভাবে হয়। কোনো পরিস্থিতিতে কখনো মানুষ ডিফেন্ড করে না, মানুষ ওটাই যা সে এসব পরিস্থিতি মোকাবেলা করে আলটিমেটলি। আমি 2 দিন আগে ব্যক্তিগত কারণে বালিশ ভিজিয়ে কেঁদেছি। আমার চোখ দেখুন, এত কালশিটে আগে ছিল না। কিন্তু আমি তো নাফিয়া, এটাই যেটা আমি আপনাদের সামনে। আমি বিশ্বাস করি ওই কান্নাকাটি আমার দুর্বল দিক নয়, কারণ আমি খুব দ্রুত ফাইট করতে পারি। ওটা আমার পরিস্থিতির চাপের রিয়াকশন। দুর্বল দিক হলো আমার ইমিউনিটি সিস্টেম, আমাকে বেশ কয়েকবার চেতিয়ে রাখে মাসের মধ্যে। এছাড়া আমি মনে করি না আমার কোনো দুর্বল দিক আছে। তবে প্রাতিষ্ঠানিক দিক থেকে যদি প্রশ্ন করেন, আমি ইংরেজিতে একটু দুর্বল, তবে প্র্যাকটিস করতে থাকলে আমি ওভারকাম করতে পারবো। লোকগুলো ভীষণ মনোযোগী নাফিয়ার প্রতি। সানভীর চোখ নামিয়ে শুনছে শুধু। এরপর খানিক বাদে গা ঝাড়া দিয়ে উঠে সুনিতা কিছু একাডেমিক প্রশ্ন করতে লাগলেন। নাফিয়া যদিও বেশ চিন্তা ভাবনা করে জবাবগুলো দিচ্ছিল, তবু ওর কণ্ঠ কাঁপছে। এ ভারী অদ্ভুত। অথচ একটা সময় ও দাপিয়ে প্রেজেন্টেশন দিত, গলা কাঁপত না। এ কেমন অবনতি! ছি, লিমন নামের লোকটা শুধু নাফিয়াকে রাজনৈতিক প্রশ্ন করছে। হঠাৎ পাশ থেকে জাফর বললেন, আচ্ছা, আপনি মাওলানা ভাসানী সম্পর্কে কিছু বলুন তো। নাফিয়া বুঝতে পারছে না মাওলানা ভাসানীর সাথে ওর সেক্টরের কি সম্পর্ক, তবুও গুছিয়ে জবাবটা দিতেই সুনিতা বললেন, আমাদের কেন আপনাকে চাকরিতে নেওয়া উচিত বলে আপনি মনে করেন? শ্বাস ফেলল নাফিয়া, কণ্ঠ শক্ত। আমি একজন নতুন আত্মপ্রত্যয়ী জব ক্যান্ডিডেট হয়ে যদি আমার দৃষ্টিভঙ্গি বিচারের জবাব দিই, তবে বলবো আপনারা পরিশ্রমী কাউকে পাবেন, তাই আপনাদের আমাকে নিয়োগ দেওয়া উচিত। একথা প্রত্যেকটি জব ক্যান্ডিডেটই বলবে আপনাদের। আর যদি আমি আমার সামনে বসে থাকা 4 জন অভিজ্ঞ সিনিয়র লোকেদের দৃষ্টিভঙ্গি বিচারের জবাবটা দিই, তাহলে আমি মনে করি আপনাদের আমাকে আরও কিছু প্রশ্ন করা উচিত, যাতে এই প্রশ্নের জবাব নিজেরাই পেয়ে যান, যাতে এই প্রশ্নের জবাবটা আমার কাছে জানতে চাইতে না হয়। নাফিয়ার কথাতে একটু ভ্যাবাচাকা খেল বাকি 3 জন। সানভীরের দৃষ্টি স্থির। ওই 3 জন সানভীরের দিকে তাকায়, ওদের অনুসরণ করে নাফিয়াও। সানভীর নড়ে চড়ে বসলো, গলা খাকারি দিতেই নাফিয়া বুঝলো এখন এই লোক তাকে কিছু প্রশ্ন করবে, কিন্তু কি করবে? আউট অফ দ্য সিলেবাস। গাছের পাতার রং কেন সবুজ হয়? লোকটার কঠিন মুখটা তাই বলছে। মনে হচ্ছে এক্ষুনি জিজ্ঞাসা করবে, বিগ ব্যাং তত্ত্ব কি এবং এটি কিভাবে মহাবিশ্বের সৃষ্টি ব্যাখ্যা করে, অথবা টেকনোলজির কুপ্রভাব থেকে তরুণ সমাজ বাঁচাতে সরকার কৃতিত্ব কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? টাইপের কঠিন প্রশ্ন। ভাবতে ভাবতে রাফিয়ার দৃষ্টি চলে যাচ্ছে বারবার পানির গ্লাসের দিকে। সুনিতা বললেন, পানি খেতে পারেন চাইলে। নাফিয়া পানি খেয়ে নিল। এরপর বুক ভরে শ্বাস নিতে সানভীর বলে উঠল,
অ্যান্ড এটা একটা সমাজসেবামূলক প্রতিষ্ঠান, এর কাজ সম্পর্কে আপনি আগেই অবগত। তো আমার প্রশ্ন হচ্ছে, ধরুন একজন প্রতিনিধি হিসেবে আপনি ফিল্ডে গেলেন সদস্য সংগ্রহে, মহলায় মহলায় ঘুরে খুঁজতে লাগলেন স্বামী পরিত্যক্তা অসহায় নারী। হঠাৎ একজন মেয়েকে পেলেন যার স্বামী 2 দিন আগে দ্বিতীয় বিয়ে করে তাকে কিক আউট করেছে। আপনি তখন ওই মেয়েটিকে কীভাবে কনফিউজ করবেন আমাদের এজেন্সির সদস্য হতে? তার একটা ডেমো দেখাতে চাই আমরা, মানে আপনি তাকে কি বলবেন? দ্বিতীয় বিয়ে কিক আউট শব্দ 4টা শুনে শান্ত নাফিয়া ধমনীর শিরা ফাটতে লাগলো, হাতের মুঠি শক্ত হয়ে এলো। ও বলল, সত্যি বলবো? হ্যাঁ, এটাই তো জানতে চাইছি। আমি প্রথমে মেয়েটিকে একটু জড়িয়ে ধরে সান্ত্বনা দিব এবং নাকে কাটার বিপরীতে ওই অসভ্য লোকটাকে গালি দিতে শিখিয়ে দেব। প্রয়োজনে তার সাথে মিলে দলগতভাবে গালি দেব। তারপর বাকি কাজ। তারপর আমি তাকে আমার সেক্টরগুলো সম্পর্কে ধারণা দেব এবং আগের সুযোগ সুবিধাগুলো বলে তার মনোযোগ আটকে রাখবো। স্যার, আরও বিস্তারিত বলবো? সানভীর হাঁ করে তাকিয়ে আছে। সে কল্পনা করেছে তার এজেন্সির ঊর্ধ্বতন কর্মকর্তা নাফিয়া ইবনাত মহল্লায় মহল্লায় ঘুরে এজেন্সির সদস্যদের নিয়ে গালিগালাজ করছে দুশ্চরিত্র স্বামীদের উঠানে গিয়ে। খুবই ভয়ঙ্কর এক দৃশ্য। পরপর ঘোর কাটতে সানভীর গলা খাকারি দিল। নাফিয়া আক্তার? ইবনাত স্যার। ও হ্যাঁ, সরি নাফিয়া ইবনাত, আপনার ইন্টারভিউ নেওয়া হয়ে গিয়েছে, আপনি এখন আসতে পারেন, আমরা আপনাকে জানাবো। ধন্যবাদ। নাফিয়া ভীষণ অবাক অস্ফুটে বলল, জি, তবে আমার ইন্টারভিউ শেষ। সানভীর গম্ভীর গলায় বলে, আপনি চান আরও প্রশ্ন করি? আচ্ছা, আমাদের জাতীয় ফুলের নাম জানেন তো? খুব সহজ নাকি তখন বলেছিলেন? নাফিয়া কপাল কুঁচকে ভাবলো তখনকার ঘটনার জন্য সানভীর ওর সাথে ফাজলামি করছে। ও মাথা দোলালো অস্বস্তিতে। সানভীর বলল, তাহলে বলুন এটি কিসের প্রতীক? নাফিয়া দমলো। এত সহজ ও কাছের প্রশ্ন মনে হচ্ছে, অথচ উত্তরটাও জানা নেই। শাপলা ফুল আবার কিসের প্রতীক? সানভীর ঠোঁট সামান্য বাঁকা হলো। নাফিয়া ওতেই বুঝলো লোকটা খুব টাউট, ঠিক ফাজ বুঝে মাইন্ড গেম খেলে দিয়েছে। ও অস্ফুটে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।